আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখানে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। এই তো এখানে সকালের নাস্তা বানানোর জন্য আয়োজন চলছে। তো এখানে আমি চাল নিয়েছি, ভাতের চাল, আর 3 ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল, বুটের ডাল এবং মুসুর ডাল। তো চাল ডাল ধুয়ে নিয়েছি যেহেতু খিচুড়ি রান্না করব, তো আজ হাতে মাখিয়ে তারপর খিচুড়ি রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কেটে নিয়েছি। তো কুকারে রান্না করছি। কাটা মশলাগুলো দিয়ে আমি আজ খিচুড়ি রান্না করছি কুকারে হাতে মাখিয়ে। এখানে চাল ডালগুলো দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, দিয়েছি হলুদ গুঁড়া এবং দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং এখানে দিয়েছি পরিমাণ মতন তেল। তো এগুলো দিয়ে হাতে মাখিয়ে আমি কুকারে 3টা সিটি দিয়ে নিব। তো একটা আপু বলছিলেন যে আমি কি কুকারে রান্না করি সব সময়। হ্যাঁ, আমি কিন্তু কুকারে বেশিরভাগ রান্নাই করি। আমি অল্প সময় রান্না করতে পছন্দ করি। রান্নাঘরে যখন আসি তখন চেষ্টা করি অল্প সময়ে রান্নাটা শেষ করার। এর সহজ সমাধান একমাত্র আমাকে এই প্রেসার কুকারে দিয়েছে। এদিকে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। আজ সকালে রান্না করে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। বাসার কোনো কাজই কিন্তু এখনো করা হয়নি, আমি আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল বাসার কোনো কাজ করে রাখলে কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়। আজও কিন্তু প্রচুর গরম পড়েছে, তারপরে আমি এই যে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি রান্না করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তো অল্প সময়ের ভিতরে আমি খিচুড়িটাই রান্না করতে পারতাম। এদিকেই তো আমি ঝাল ভর্তা করে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ এবং সরিষার তেল। তো খিচুড়ির সাথে ভর্তাটা কিন্তু খুব ভালো যায়। কুকারটা থেকে যখন বাতাসটা চলে গিয়েছে আমি ঢাকনা খুলে খাবারগুলো পরিবেশন করছি। তো আমি কিন্তু প্লেটেই খাবারগুলো নিয়ে নিচ্ছি, আলাদা করে আর বাটিতে খাবারগুলো নিচ্ছি না। নিজেরাই তো নিজেদের জন্য আলাদা করে বাড়তি ঝামেলা করতে ইচ্ছে হয় না। খিচুড়ির সাথে নিয়েছি এই যে ঝাল ঝাল মরিচ পেঁয়াজের ভর্তা, আর রয়েছে আচার। আচার তো করেছি কয়েকদিন হলো, তবে এই আচার দিয়ে এখন আমাদের কোনো খাবার খাওয়া হয়নি। এই তো আমাদের আজ সকালের নাস্তা এটাই ছিল, খিচুড়ি এবং আচার। তো আমি তো পেঁয়াজ মরিচের ভর্তা নিয়েছি, ছেলে তো আর এটা খেতে পারবে না, এই জন্য তাকে দেয়া হয়নি। আমার বাবাটা সে কিন্তু পাশে বসে অনেক কথাই বলছিল। বাচ্চারা আর কি করবে, তাদের তো কথা ছাড়া আর কোনো কাজ নেই। এদিকে নাস্তা শেষ করে তারপর আমি এই যে চোপাগুলো ক্লিন করছি। আমার ছোট্ট বাবা সোনা সে কিন্তু চলে এসেছে মায়ের কাজে হেল্প করতে। তো তার কাজ হচ্ছে কুশনগুলো সরিয়ে ফেলা, সে কিন্তু কুশনগুলো সরিয়ে ফেলেছে। এদিকে আমি ফার্নিচারগুলো মুছে ফেলছি। তাছাড়া এই যে শলার ঝাড়ু দিয়ে আমি এভাবেই ঝেড়ে নিই। এখনো যারা আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ইদানিং দেখছি যে আমার ভালোবাসার প্রিয় আপুরা কমেন্ট করছেন যে তারা নোটিফিকেশন পাচ্ছেন না। তো কেন পাচ্ছেন না সেটা তো আমার জানা নেই, তবে আমি এটুকুই জানি অনেক দিন ধরে যদি কোনো চ্যানেলের ভিডিও না দেখা হয় তাহলে সেই চ্যানেলের নোটিফিকেশন আর আসে না। তাছাড়া আমার আপুরা এটাও জানান যে তারা অল বাটন অন করে রেখেছেন, তারপরও কেন নোটিফিকেশন আসে না জানা নেই। কিন্তু আপুরা আমার এই বিষয়ে যদি আমার কোনো প্রিয় আপু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এদিকে এই যে মাছগুলো পরিষ্কার করছি। তো আমি খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাছ পরিষ্কার করে ফেলি, কোনো রকম মাজা ঘষা ছাড়াই। এই তো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে আমি কয়েকবার পানি চেঞ্জ করে মাছগুলো ধুয়ে নিয়েছি। যতক্ষণ না মাছ থেকে ময়লা পানিটা বের না হচ্ছে ততক্ষণ ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আটা। এটা কিন্তু আটাই, এখানে ময়দা দেইনি, তো ময়দাও দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার। তো এখানে যতগুলো মাছ আমি সেই পরিমাণে আটা এবং ভিনেগার দিয়েছি সরিষার তেল এবং দিয়েছি লবণ। তো এগুলো দিয়ে আমি 10 মিনিট এগুলো মাখিয়ে রাখবো। একটু বেশি সময় ধরে মাছগুলো মাখিয়ে রাখলে তো আরও ভালো হয়, তবে যার হাতে যেরকম সময় সে সেভাবে রাখবে। এভাবে মাছ পরিষ্কার করলে মাছ থেকে যে আষ্টে গন্ধ আসে সেটা কিন্তু আর আসবে না। তাছাড়া অল্প সময়ে অনেকগুলো মাছ পরিষ্কার হয়ে যাবে, সময়ও কম লাগবে, সেই সাথে এই যে মাছের আষ্টে গন্ধ থাকবে না। তাছাড়া দেখা যায় কি যে মাছ পরিষ্কার করতে গেলে মাছের কাঁটাগুলো হাতে লাগে, হাত কেটে যায়। সংসার শুরুর প্রথম দিকে আমার তো এরকম হতো। এখন এই যে আমি মাছগুলো এভাবেই পরিষ্কার করছি।
আর এটাই আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি মনে হয়। আটা, তেল, লবণ, সরিষার তেল এবং ভিনেগার এগুলো দিয়ে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু 10 মিনিট পর আমি ধুয়ে নিয়েছি। তাছাড়া ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। খুব ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পলিতে করে মাছগুলো সংরক্ষণ করব। আমি কিন্তু এই যে বাজার থেকে যে পলি ব্যাগগুলো আসে সেগুলো আমি এভাবে রাখি বক্সে করে। এতে করে হয় কি আমি অল্প জায়গার ভিতর পলিগুলো রাখতে পারি এবং পলিগুলো নষ্ট হয় না। আমি তো সব সময় পলিতে মাছ সংরক্ষণ করি, কোনো বক্সে রাখি না। যেহেতু আমার ডিপ ফ্রিজ ড্রয়ার সিস্টেম, দেখা যায় কি যে কয়েকটা বক্স রাখলে আর জায়গা হয় না, এজন্য আমার বক্সে রাখা হয় না, পলিতে রাখা হয়। এই যে আমি পলিতে মাছগুলো রেখে বেঁধে দিয়েছি। তো খুব ভালো করে আমি এভাবে বেঁধে এবং পলির বাড়তি অংশ কেটে ফেলি এবং রেখে দেই। তো আমার বাসায় যখনই মাছ আনা হয় তখন কিন্তু কেটে আনা হয়। ছোট মাছ তো কাটতেই হয়, তো পারিও কিন্তু ছোট মাছ কাটতে, তবে বড় মাছ কখনো কাটা হয়নি। তবে চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। আমি কোনো কিছুতে না বলি না যে আমি পারি না, যেটাই বলা হোক না কেন বলে ফেলি যে না পারি। যে কোনো কাজ আমার কাছে মনে হয় যে চেষ্টা করলে পারা যায়। এদিকে এই যে আমাদের যে পরিমাণে মাছ প্রয়োজন প্রতিদিনের জন্য সেভাবে আলাদা করে পলিতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে তো এখন এই যে ছিনেরিয়া এটা পরিষ্কার করতে হবে। তো মাছ পরিষ্কার করলে বা রান্নাঘরে কোনো কাজ করলে তো সব থেকে বড় কাজ এটাই, ছিনেরিয়া পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা। মাছ পরিষ্কার করার সময় যে জিনিসগুলো ব্যবহার হয়েছে সেগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। এরপরেই তো আমি ছিনেরিয়া এবং কাউন্টার টপ সব কিছু ভিম লিকুইড দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে যে গাছটা আছে সেটার পানি চেঞ্জ করে দিয়েছি। রান্নাঘরের কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিয়েছি এবং এসেছি আমার প্রিয় আপুর ইচ্ছা পূরণ করতে। তো এখানে আমি চুড়ি পরছি। দেশি কুকিং লাইফস্টাইল আইডি থেকে আমার প্রিয় আপু কিছুদিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার সুন্দর দুটো হাতে চুড়ি পরলে আরও বেশি সুন্দর লাগবে, পারলে আমার কথাটা রেখো, খুব খুশি হব। তো আমার প্রিয় আপুদের খুশি করা এটা তো আমার ভাগ্যের ব্যাপার। অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় আপু। আর এই যে আমার আপুর ইচ্ছাতে আমি কিন্তু আজ চুড়ি পরে ফেলেছি। চুড়ি পরেছি, সেই সাথে নিজের পছন্দের আংটি সেটাও পরেছি। এই তো আবার রান্না করে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে রান্নার আয়োজন তো করতে হবে। এদিকে আমি জারগুলো রিফিল করে নিব। আমার কিন্তু কখনো এভাবে চুড়ি পরে কাজ করা হয়নি, আজই জীবনের প্রথম যে চুড়ি পরে কাজ করছি। আমার প্রিয় আপুর ইচ্ছাতে একদিকে ভালোই হলো, চুড়ি দুটাকে ব্যবহার করা হলো। চুড়ি দুটা কিন্তু এভাবেই ছিল পরে অনেক বছর ধরে, তাকে কখনো ব্যবহার করা হয়নি। আমি যেহেতু চুড়ি পরি না এই জন্য কিন্তু চুড়ি পরাও হয়নি। দেখা গিয়েছে কি যখন শাড়ি পরা হয় তখন সেই যে কাচের চুড়ি, আমার খুব পছন্দের চুড়ি, সেটাই পরা হয়। তো আমি যখন এই চুড়িগুলো পরছিলাম আমার বাবাটা সে বলছিল যে ভালো লাগছে না মা, তোমাকে ব্লু কালার চুড়ি পরলে সুন্দর লাগে। তো বাবাটা কিন্তু আমাকে ঠিকই বলেছে। এই যে মায়ের পছন্দ আর ছেলের পছন্দ তো একই হবে, তাই না? হাত ভর্তি করে কাচের রেশমি চুড়ি পরলে ভালো লাগে, আমাকে কিন্তু একদমই ভালো লাগছিল না। এদিকে আমি জারগুলো রিফিল করে নিয়েছি। এখানে লবণ এবং নিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং জিরা। তা আমি কিন্তু আগেই জারগুলো পরিষ্কার করে রেখেছিলাম, জারগুলো শুকিয়ে আসার পর আমি রিফিল করে নিয়েছি। এদিকে আমের ভর্তা করব, এই জন্য আমি আমগুলো ছুলে নিচ্ছি। এবছর এটাই হচ্ছে আমার প্রথম আমের ভর্তা করা। আম তো অনেক আগেই উঠেছে, তবে আমের ভর্তা কিন্তু এখনো করা হয়নি। কিছু কিছু খাবার থাকে যেগুলো সবাই মিলে একসাথে বসে খেতে খুব বেশি ভালো লাগে, সেই সব খাবারের মাঝে আম ভর্তা কিন্তু একটা খাবার। তো আমার বাসায় তো আমি আর আমার ছোট বাবাটা, সেই জন্য দুজনের জন্যই করছি। এখানে আমি দুটো আম নিয়েছি, তো অল্প করেই করব, না হলে দেখা যাবে কি যে থেকে যাবে, নষ্ট হবে। এখানে আমি গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করে নিচ্ছি। তা আমার বাবাটা কিন্তু খুব সচেতন মায়ের দিক দিয়ে, মায়ের অনেক বেশি খেয়াল রাখে, বারবার করে বলছিল যেন হাত কেটে না যায়, কারণ সে অনেক বছর আগে একবার দেখেছে মায়ের হাত কেটে যেতে এই গ্রেটার দিয়ে গ্রেট করতে গিয়ে। আমার 4 বছরের ছোট্ট বাবাটা সেই 2 বছর আগের কথাও সে মাথায় রেখে দিয়েছে বা তার মনে আছে। এই তো আমি এখানে গ্রেট করা আমের ভিতর দিয়ে দিয়েছি বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আরও দিয়েছি শুকনা মরিচ এবং লবণ। তো এগুলো দিয়ে আমি আমি আম ভর্তাটা করে নিয়েছি। আমার আম ভর্তা কিন্তু রেডি, দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় লাগছে। এই বছর আমার বান্ধবী সে আম ভর্তা করে খাইয়েছে,
এখন আমি নিজে আম ভর্তা করে নিলাম। তবে আমার কাছে আম ভর্তার থেকে আমটা কেটে লবণ এবং শুকনো মরিচ দিয়ে ভালো লাগে। তো আমার ছেলে কিন্তু খুব বেশি পছন্দ করেছিল এই আম ভর্তাটা। এদিকে এই তো আবার রান্না করে চলে এসেছি। তো এরই মাঝে রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। এই তো আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি একটা ভাজি করে নিব। তো সবজিগুলো তো আমি আগেই কেটে নিয়েছিলাম। এদিকে কড়াই দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, এখানে কেটে নিয়েছি পটল এবং আলু। তেলটা গরম করে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পটল এবং আলু, এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আরও এখানে কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, দিয়েছি পরিমাণ মতন লবণ। এই তো এভাবে আমি সবজিটা ভাজি করে নিব। আর এখানে পটলের সাথে আমি কিছু আলুও দিয়ে দিয়েছি। আলু এবং পটলের ভাজি এভাবে করলে খুব বেশি টেস্টি হয়। তো ঢাকনা দিয়ে আমি পাশের চুলায় কড়াইটা দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু সিলিন্ডার আছে এই জন্য পাশের চুলায় রান্না করতে একটু ঝামেলা মনে হয়। যখনই দুই চুলায় রান্না করি তখনই এরকমটাই করি। এদিকে মাছটা রান্না করে নিব, এই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছ ভাজি করার জন্য কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরেই তো মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে এই তো সবজিটাও বারবার করে নেড়ে দিতে হচ্ছে, যেহেতু একই সাথে দুই চুলা রান্না করছি। একই হাত দিয়ে দুই দিক সামলাতে হয়, তো দুই দিকের কিন্তু খেয়াল রাখতে হয়, না হলে দেখা যায় কি একটা রান্না করতে গিয়ে অন্য চুলায় অন্যটা পুড়ে যাবে। এদিকে মাছ ভাজি হয়ে গিয়েছে, এক সাইড উল্টে দিচ্ছি। আমার ভালোবাসার প্রিয় আপুরা কড়াইটা সম্পর্কে আমার কাছ থেকে অনেক কিছু জানতে চান। তার ভিতর কমন প্রশ্ন হচ্ছে এটা যে রান্না করার সময় লেগে যায় কি না। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে আমি যে মাছ ভাজি করছি এটা কিন্তু লেগে যায়নি। লেগে গেলে মাছগুলো ভেঙে যেত, আর কড়াই দেখলে হয়তো বোঝা যায় যে মাছটা লেগে গিয়েছিল কি না। খুব সুন্দরভাবে আমি কড়াইতে মাছগুলো ভেজে নিয়েছি। ভাজি করার সময় যে লেগে যায় এটা কিন্তু কড়াইয়ের সমস্যা না, নিজেরা একটু খেয়াল করে রান্না করলে কিন্তু লেগে যায় না। কোনো কিছু ভাজি করার সময় কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ভাজির জন্য আমরা যে তেলটা ব্যবহার করি সেটা খুব ভালো করে গরম করে ভাজিটা করলে কিন্তু ভাজি লেগে যায় না। এদিকে পটল আলুর ভাজিটা হয়ে গিয়েছে, আমি চুলার জালটা বন্ধ করে নিয়েছি। এই তো আমি এখন বাটিতে ভাজিটা তুলে নিব। অন্যদিকে কিন্তু মাছ ভাজি তুলে আমি আলু ভাজি করতে দিয়েছি। আলু দিয়ে আজ মাছ দিয়ে রান্না করব। আমার ভালোবাসার প্রিয় আপু গত একটা ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে তার ছেলেটার নাম নিহাল। আমার ছেলেটার মুখে তার এই ছোট্ট বাবা সোনার নামটা নেহাল সোনা, তার নামটা শুনতে চান। তো আমি কিন্তু আপুর কমেন্টটা হারিয়ে ফেলেছি, আপুর নামটাও আমার জানা নেই। তো আপু যদি আজ আমার ভিডিও দেখে থাকেন তাহলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি খুব খুশি হব। অনেক বেশি মনে পড়ে আমার প্রিয় আপুর কমেন্টটা, কিন্তু আপুর নামটাও জানা নেই। সেই সাথে এই যে বাবা সোনা নেহাল সোনা তার কথা কিন্তু আমার খুব মনে পড়ে, আজ এই জন্য ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তাছাড়া অনেকেই হয়তো জানে, আবার অনেকেই জানে না আমার ছেলেটার নামও কিন্তু নেহাল। জন্ম নিবন্ধন কার্ড সেটাতে আমার বাবাটার নাম নেহাল রয়েছে, তবে তার নাম রাখা হয়েছিল যে মাইমুন। তো সেটা তো যে আকিকা করা হয়েছিল সেখানেই আমার বাবাটার নাম মাইমুন রাখা হয়েছিল। আর হুজুর বলেছিলেন যে ডাকনাম যেটা ইচ্ছা সেটা আমরা বলতে পারবো, তবে নামটা সুন্দর হতে হবে, নামের অর্থটা সুন্দর হতে হবে। এখানে রান্না করছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি বাটা মশলা, জিরা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি আদা বাটা। এরপর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে কিছুটা সময় মশলাগুলো তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমার ভালোবাসার প্রিয় আপুরা খুব ভালোবেসে আমার ভিডিওটি এখনও দেখছেন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে মশলা কষিয়ে নিয়েছি। এরপর এখানে ভেজে রাখা আলু এবং মাছগুলো দিয়ে দিয়েছি, আরও দিয়েছি ঝোলের পানি। এখন কিছুটা সময় নিয়ে আমি জাল করে রান্না করে নিব, যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসছে এবং আলুগুলো সিদ্ধ না হয়ে আসছে। এরই মাঝে আমি পুরো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাটা চুলায় দিয়ে কিন্তু আমি রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলার জালটা বন্ধ করে দিব। তো সবাই কিন্তু রান্না শেষ করে একটু লবণটা চেক করে যে লবণটা ঠিক আছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা। আমার কিন্তু সেটা চেক করা হয় না, বিশেষ করে আমার খেয়ালই থাকে না যে আমি চেক করব। যখন খেয়াল থাকে তখন করা হয়, তবে খুব বেশি যে লবণ কম বেশি হয় সেরকমটা কিন্তু হয় না। এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট।
আজ এগুলোই ছিল দুপুরের মেনুতে। এই যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, সেই সাথে পটল আলুর ভাজি। তো ছেলেকে আজ খাবার দিয়ে দিচ্ছি। আমার এক প্রিয় আপু গত ভিডিওতে বলেছিলেন যে বাবু যেহেতু ঘুমিয়ে যায় তো বাবুকে খাবারটা আগে দিয়ে দিবে আপু, এই জন্য বাবুকে খাবারটা আজ আগেই দিয়ে দিচ্ছি। তবে কি হয় যে তার ঘুম আসলে কিন্তু সে খেতে খেতেই ঘুমিয়ে যায়। তাছাড়া দেখা যায় কি যে নাস্তা করে 12টার দিকে, যার কারণে খাবারটা দিলেও সে খেতে চায় না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।